আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন ক্যাবলস মুক্তালাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা প্রতিটি পর্বে এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। প্রিয় দর্শক, আমরা যে আলোচনা করব 2026 সালের যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে। ইতিমধ্যে আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করেছে, অন্যান্য ছোট অনেকগুলো দল রয়েছে তারাও প্রার্থিতা ঘোষণা করেছে, এবং আমরা দেখেছি কিছুদিন আগে বিএনপি তাদের আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। সে প্রার্থিতা কেমন হয়েছে বা সেখানে কারা প্রতিদ্বন্দ্বী করবে বা কারা নির্বাচনে যে এমপি পদে সেখানে নির্বাচন করবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অত্যন্ত প্রিয় মানুষ রাজনীতিবিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন অত্যন্ত প্রিয় মানুষ জনাব আরাফাতুর রহমান আপেল, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, এবং বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত, চেয়ারম্যান ইম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেড ও সাবেক সাধারণ সম্পাদক বগুড়া যুবদল, এবং সাবেক সদস্য কেন্দ্রীয় যুবদল এবং সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি, এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সম্মানিত মহাসচিব এবং সম্পাদক দৈনিক আমার সুন্দর দেশ। জনাব আরাফাতুর রহমান আপেল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। নিশ্চয়ই আপনি ভালো আছেন। ধন্যবাদ কর্তৃপক্ষ এবং দর্শকদের। জনাব আরাফাতুর রহমান, আপনি ইতিমধ্যে জেনেছেন যে আপনাদের দল থেকে আনুষ্ঠানিকভাবে যে 2026 সালে যারা নির্বাচন করবে তাদের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, এবং সেখানে দেখা গিয়েছে অনেক ত্যাগী নেতারা মূল্যায়িত হয়নি, অনেক নবীনেরা সেখানে এসছে এবং অনেক ছাত্র নেতারা সেখানে এসছে। আপনিও নিজেও বগুড়া থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, হয়তোবা সেখানে আপনাদেরই ভবিষ্যতের যিনি প্রধানমন্ত্রী হবে তারেক রহমান সেখান থেকে আপনার আসন থেকে নির্বাচন করার চিন্তা ভাবনা করছে। সবকিছু মিলে যে মনোনয়ন দিয়েছে সেই মনোনয়ন বিষয়টি কিভাবে দেখছেন বা কাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমেই আমরা বগুড়াবাসী হিসেবে আমরা গর্বিত এবং আনন্দ বোধ করছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের বগুড়া 6 সদর আসন থেকে নির্বাচন করছেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, উনি বগুড়া 7 থেকে নির্বাচন করছেন। তা আমরা বগুড়াবাসী অতি উৎসাহ, অতি আনন্দ ঘনম্য অবস্থায় আমরা চাচ্ছি বাংলাদেশের মধ্যে সবচাইতে সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ বিপুল ভোটে যেন তারা এমপি হয়ে এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করে। তারপরে বললেন 237 জন যে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন, এর মধ্যে অনেক ত্যাগী নেতারা আছেন। আমি মনে করি বিএনপি যারা নীতি নির্ধারক আছেন, বিশেষ করে স্ট্যান্ডিং কমিটি মেম্বার এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, ওনারা যে সিদ্ধান্ত দিয়েছেন, যে 237 জনকে সিদ্ধান্ত দিয়েছেন, আমার মনে হয় তারা দলের প্রতি অনুগত থাকে। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলে গেছেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আচ্ছা, অতএব ওনারা যে সিদ্ধান্ত দিয়েছেন, আমার মনে হয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের সবাইকে নির্বাচন করা উচিত। তারপরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে একটি করে আসনে 3 থেকে 4টি যোগ্য প্রার্থী আছেন যারা নিজেকে এমপি হিসেবে যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু প্রত্যেকটা এলাকাতেও ক্যান্ডিডেট দিবে একজন করে। আচ্ছা, আর বাকি যারা থাকবে তাদেরকে পৌর চেয়ারম্যান, জেলা প্রশাসক চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসক, অনেক অনেক পদ পদবি আছে, কেন্দ্রীয় পোস্ট রয়েছে, এবং সেন্ট্রাল বিএনপির পদ আছে, জেলা বিএনপির পদ আছেন। তারেক রহমান সাহেব উনি বলেছেন যে যারা যোগ্য এমপি প্রার্থী তাদের মধ্যে থেকে যাকে নমিনেশন দেওয়া হবে, আর বাদ বাকিকে বিভিন্ন ভালো ভালো জায়গায় সেট করবেন। আমার মনে হয় 2-1 বাদ দিয়ে আমার মনে হয় না যে বাংলাদেশে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা ঘটবে। যারা অরিজিনাল মন থেকে বিএনপি করে তাহলে অবশ্যই বিএনপি নীতি নির্ধারক এবং জনাব তারেক রহমানের কথা মতো তারা সুন্দরভাবে স্ব এলাকায় যাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করে আমাদের ধানের শীষ মার্কে বিজয় ছিনে নিয়ে আসবো, এটা আমরা মনে করি, বিশ্বাস করি। তারপরে বললেন যে আপনি অনেক নবীন ও প্রবীণ নেতা। আজকে থেকে আমার মনে হয় দীর্ঘ 1 বছর যাবৎ বিএনপি প্রত্যেকটা এলাকায় যাচাই বাছাই করেছেন, যার এলাকায় জনপ্রিয়তা বেশি এবং যারা ত্যাগ স্বীকার করেছেন বেশি, এই ধরনের যারা ক্যান্ডিডেট আমার মনে হয় তাদেরকেই বিএনপি নীতি নির্ধারক এবং জনাব তারেক রহমান উনি তাদেরকেই নমিনেশন দিয়েছেন, এবং আগামীতেও যদি পরবর্তীতেও যদি কোনো কিছু পরিবর্তন করে, এখনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু সম্ভাবনা হয়তোবা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যোগ্য প্রার্থীদেরকেই নমিনেশন দিয়েছেন, এবং আমরা যারা আছি যারা যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে তৈরি করেছেন
এবং বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, তারা সবাই মিলে এক জায়গায় কাজ করে দলের দিকে তাকিয়ে, বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে, জনাব তারেক রহমান দিকে তাকিয়ে এক জায়গায় কাজ করে এই যে কটা আসন দিবে বিএনপি, সব কটা আসনের জন্য আমরা বিপুল ভোটে মানে আমরা জয়ী হতে পারি, এই আশা এবং প্রত্যাশা রাখবো আমরা যারা বিএনপি করি, বিএনপির সাথে যারা জড়িত। কারণ আপনারা জানেন বিএনপি জনগণের দল, বিএনপির সম্পৃক্ততা সবচেয়ে বেশি জনগণের সাথে। তা আমার মনে হয় জনগণের সাথে এই দল সর্বোচ্চ ভোটেই এইবার ইনশাল্লাহ রাষ্ট্র গঠন করবে। রাষ্ট্রপ্রধান হিসেবে বগুড়া থেকেই আমার মনে হয় নেতৃত্ব দিবেন সমগ্র বাংলাদেশকে, এটা আমার বিশ্বাস। এবং আগামীতে আপনি দেখবেন যে বিএনপি এককভাবেই ইনশাল্লাহ মানে সরকার গঠন করবে, এককভাবেই বিএনপি দেশ চালাবে এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আমাদের বগুড়া থেকে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন। এটা আমাদের জন্য গর্ব, আমাদের জন্য আনন্দ। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তারা অনেক সময় দলের বিরুদ্ধে কাজ করে বা নির্বাচনের সময় তারা দলকে যেভাবে দেওয়া দরকার, দলের জন্য কাজ করা দরকার, সেগুলো বিগত সময় আমরা দেখেছি অন্য যারা সরকার ছিল তাদের সময় করেনি বা অনেকে করেছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি কি মনে করছেন যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তারা শেষ পর্যন্ত বিএনপির জন্য মাঠে থাকবে এবং সেখানেই কাজ করবে? বিএনপি একটা বৃহৎ বড় সংগঠন, এই সংগঠনে 2-1 জন যদি মনক্ষুণ্ণ হয়, আমার মনে হয় নির্বাচনের আগেই তারা তাদের যে একটু কষ্ট আছে, আমার মনে হয় তারা ওখান থেকে সরে আসবে এবং বিএনপি মনোনীত যারা প্রার্থী হবে তাদের পক্ষে কাজ করবে, এটা আমার বিশ্বাস। সেটি হচ্ছে যে এই জামাত আপনাদের অনেক আগেই প্রার্থিতা ঘোষণা করেছে এবং তারা কাজ করছে মাঠে দীর্ঘদিন। তারা নির্বাচনের সময় এর আগে পিআর বা অন্যান্য অনেক কথাই বলছিল, সেগুলো থেকে অনেকটা সরে এসেছে এবং তারাই সবচেয়ে বেশি নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। জামাত কি এতটা মানুষের এখন পর্যন্ত তাদের আস্থা অর্জন করতে পারছে কিনা, বা বিএনপির সাথে কি আপনাদের কোনো কঠিন তাদের লড়াই হবে কিনা, আপনি কি মনে করছেন? বাংলাদেশের জনগণ ভুলেই গেছে এক সময় যে 5 বছর পর পর যে ইলেকশন হয়, এটা ভুলেই গেছে। সেই সুযোগটা, সেই সময়টা সামনে এসেছে। আমার মনে হয় এখানে কোনো বিরোধ না করে বাংলাদেশের সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হোক। সব দলেরই এটা মনে রাখা উচিত যে অনেক দিন পর স্বৈরের শাসক যাওয়ার পরে একটা সুন্দর ইলেকশন হবে। এখানে মতবিরোধ সব বাদ দিয়ে জনগণ যে দলকে পছন্দ করবে, জনগণ যে নেতাকে পছন্দ করবে, জনগণ বুঝবে যে কোন নেতাকে দিলে তার এলাকার উন্নয়ন হবে, এই ধরনেরই যোগ্য প্রার্থীরা তারা ইলেকশন করুক এবং তারা তারা ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসুক। কারণ বাংলাদেশে এই 17 বছরে অনেক নতুন করে ভোট দিবে, তারা অনেক অধীর আগ্রহে আছে যে এবারে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে এবং যারা সর্বোচ্চ ভোট পাবে তারা সরকার গঠন করবে এবং যারা কম ভোট পাবে তারা বিরোধী দল হিসেবে কাজ করবে। এটাই সাধারণ জনগণের প্রত্যাশা। কিন্তু আমরা অন্যান্য দলের কাছেও আশা করব যে কোন মত বিরোধ তৈরি হোক, এই ধরনের বক্তব্য থেকে তারা যেন বিরত থাকে। কারণ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, আপনারা দেখেছেন যে উনি প্রতিটা মুহূর্তে অসুস্থ অবস্থায় তাকে জেলে থাকতে হয়েছে, তার ছোট ছেলেকে হারিয়েছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে। শুধু বিএনপি না, জামাতেরও অনেক নেতাকর্মীকে সৌরে শাসক সরকার আপনি দেখেছেন তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে দিয়েছেন। আমাদের বিএনপি অনেক নেতাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছেন। এখানে আমাদের মধ্যে মত বিরোধ যতই থাক, আমরা চাবো সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন আসুক। সেই নির্বাচনে ত্যাগী নেতাকর্মী আছেন, তারা পার্টিসিপেট করবেন। আমরা আর স্বৈরাচার শাসক আর ফিরে পেতে চাই না। আমরা চাই না যে দেশের সাধারণ জনগণ যখন বাসা থেকে বের হয়েছে, অনেকে ভেবেছেন আজকে বাসায় ফিরতে পারবো কিনা। কত গুম খুন হয়েছে আপনারা টিভিতে দেখেছেন, পেপার পত্রিকায় দেখেছেন, আপনি ফেসবুকে দেখেছেন। কত মায়ের কোল খালি হয়েছেন, কত ভাই আরেক ভাইকে হারিয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে, কত ছেলে মেয়ে তার বাবাকে হারিয়েছে। আমরা ওই দিন আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে সুন্দর সঠিকভাবে দেশ পরিচালনা করুক, উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশকে জন্য আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশি, আমরা যেন গর্ববোধ করি। এই অবস্থায় দেশ এগিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। পুরো নির্বাচন কি সুষ্ঠু হবে বলে আপনি কতটুকু আশাবাদ ব্যক্ত করছেন? এই নির্বাচন যেন সুষ্ঠু না হয়, এর জন্য
পাশের দেশে যিনি অবস্থান করছেন, যিনি স্বৈর শাসকের প্রধান ছিলেন, ওই দলটি তো অবশ্যই চাবে যে বাংলাদেশে যেন সুন্দর সুষ্ঠু নির্বাচন না হয়। আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা ভোট বাংলাদেশের জনগণকে উপহার দিবে। এটা যদি সত্যিকারে তিনি বাস্তবের প্রমাণ করে যায়, তাহলে বাংলাদেশের জনগণ মনে রাখবে যে এই সময়টুকুর মধ্যে বর্তমানে যিনি সরকারের প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে সুন্দর একটি সুষ্ঠু এবং একটি ভালো নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দিয়েছে। এটা আমার বিশ্বাস, এটা একটা ভালো নির্বাচন হবে ইনশাআল্লাহ। যে গণভোট নিয়ে কথা হচ্ছে, এর আগে পিআর নিয়ে কথা হয়েছিল, আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছিল, এবার গণভোট নিয়ে কথা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো এক জায়গায় এখনো সমঝোতা তারা তৈরি করতে পারেনি আর কি। এতে হচ্ছে যে নির্বাচনীয় সংকট দেখা দিয়েছে আর কি। আপনি কি মনে করছেন যে গণভোটকে এটা কি পরে হওয়া দরকার, না হচ্ছে যে নির্বাচনে আগে হওয়া দরকার? আপনাদের দল থেকে বারবার বলা হচ্ছে যে গণভোট হচ্ছে যে এটি এখন বিষয় এবং সংবিধানের মধ্যে গণভোটের কোনো এখন পর্যন্ত কোনো আসলে বাংলাদেশের জন্য দরকার একটা নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ সুন্দর একটা জাতীয় নির্বাচন। এই যে গণভোটের যে দাবি, একটি দল যে দাবি করছেন যে নির্বাচনের আগেই গণভোট হওয়ার জন্য, আমি মনে করি গণভোট যদি দেওয়াই হয় সেটা নির্বাচনের দিনে দিবে, একই দিনে দুটো ভোট হবে। রাষ্ট্রের অপচয় কেন করবে? আর এই গণভোট তো কোথাও লেখা নেই যে গণভোট দিতে হবে। এখানে জাতীয়ভাবে একটি সংসদ নির্বাচন হবে, যেটাকে উদ্দেশ্য করে 17 বছর বাংলাদেশের সঠিকভাবে সুন্দরভাবে নির্বাচন হয়নি। সেই সময়টুকু আল্লাহ পাকের রহমত আমাদের সামনে আছে। আমরা মনে করি ওইটাকে প্রায়োরিটি বেশি দিয়ে জাতীয় সংসদ নির্বাচন আগে হবে, তারপরে যদি মনে করে গণভোটের প্রয়োজন তো ওই দিনই তারা দিতে পারে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে আমরাও না, সাধারণ জনগণও না। একটি দল বললে তো হবে না, এটা পুরো বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারণ করতেছে যে একটি সঠিক সুন্দর জাতীয় নির্বাচন হবে, যে জাতীয় নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতা এবং একটি দল সুন্দরভাবে ভোটে নির্বাচিত হয়ে এসে রাষ্ট্র ক্ষমতায় বসবে এবং সুন্দরভাবে দেশটা পরিচালনা করবে। এটা গণভোটের চাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে জাতীয় সংসদ নির্বাচন, এটা আমি মনে করি। আপনাদের সাথে অনেকে, বিএনপির সাথে অনেকে জোট করার চিন্তা ভাবনা করছে, এর জন্য অনেকগুলো আসনও ইতিমধ্যে খালি রেখেছে প্রায় আর কি বিভিন্ন জেলাগুলোতে আর কি। সেক্ষেত্রে হচ্ছে যে ছোট ছোট দলগুলো যখন এই আপনাদের দলের সাথে এসে জোটবদ্ধভাবে হবে, তখন হচ্ছে অনেক ত্যাগী নেতারা মূল্যায়িত হবে না বা অনেকে মনোনয়ন থেকে বঞ্চিত হবে আর কি। আপনি কি মনে করছেন এক্ষেত্রে যে ত্যাগীদেরকে মূল্যায়ন করা এবং হচ্ছে জোটে ছোট ছোট দলগুলোকে মনোনয়ন দেওয়া, সবকিছু মিলে কিভাবে ভাবছেন আপনি বিষয়টিকে? আপনি জানেন বিএনপি যারা নীতি নির্ধারক আছেন, বিশেষ করে স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনারা যে সিদ্ধান্ত নেবে অবশ্য দলের মঙ্গলের জন্য সিদ্ধান্ত নেবেন, দলের ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন। ওই সিদ্ধান্ত নিতে যে যদি দুই একজন ত্যাগী নেতা বাদ পড়ে, তাদেরকেও মূল্যায়ন করবে বিভিন্ন জায়গা দিয়ে। আমি তো একটু আগে বলেছি যে পৌর মেয়র আছেন, জেলা প্রশাসক আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, সেন্ট্রাল বিএনপি নেতা আছেন, স্থানীয়ভাবে জেলা বিএনপি নেতা আছেন। আমার মনে হয় তাদেরকে ভালোভাবে মূল্যায়ন করবে। কারণ মন নষ্ট হবে, মন খারাপ হবে, এ ধরনের কাজ বিএনপি বিগত করেনি, এখনও করবে না, আগামীতেও করবে না ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। বিএনপি চেয়ারপারসন আপনাদের বেগম খালেদা জিয়া, সেটি হচ্ছে তিনি কিন্তু একেবারে প্রায় মৃত্যুসজ্জায় চলে গেছে, সেখান থেকে বেঁচে এসে আবার 2026 সালে নির্বাচন করার এবং একাধিক আসনে সে নিজ মনোনয়ন নিয়েছে আর কি, পেয়েছেন আর কি, দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আর কি। বিষয়টিকে আপনার কাছে অবাক লাগছে না, বা বিষয়টিকে আপনি কিভাবে দেখতে? আমার কাছে অবাক মনে হয় না এই কারণে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার অভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই স্বৈর শাসক, এই শেখ হাসিনা সরকার। উনি যদি যে ট্রিটমেন্টটা এখন তার যে ট্রিটমেন্ট চলছে, এই ট্রিটমেন্ট যদি পূর্ব থেকে পাইতো, আমার মনে হয় সে অসুস্থ থাকতো না। আল্লাহ পাকের রহমতে আরও আগেই তিনি অনেক সুস্থ হয়ে উঠতেন। তাকে ইচ্ছে করে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি, চিকিৎসার জন্য তার মনোনীত কোনো হাসপাতালে যেতে দেওয়া হয়নি বিভিন্ন কারণে। এবং আপনি দেখেছেন তার চোখের সামনে ছোট ছেলে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুবরণ করেছে। একজন মায়ের কাছে একজন ছেলে
যখন সন্তান হারিয়ে যায় একজন মাই বুঝতে পারে এই বেদনাটুকু কতটুকু। আরেক ছেলে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তার উপর নির্যাতন করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। একটি মা জানেন যে তার 2টি সন্তান তার কাছে নেই, একটি মৃত্যুবরণ করেছে এই স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের বিভিন্নভাবে মিথ্যা মামলায় হয়রানি শিকার হয়ে, আরেকজন চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। আমার সেখান থেকেও তিনি মানে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তার যে সুচিকিৎসা সরকার কোনো ব্যবস্থা নেয়নি, যে কারণে আপনি যে কথাটা বলছেন এই অবস্থা তার হইতো না, অনেক আগেই তিনি সুস্থ হয়ে উঠতেন ইনশাল্লাহ। কারণ তার প্রতি বাংলাদেশের জনগণ, আমার মনে হয় যারা দল করে না তারাও আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ রাখেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সুস্থ রাখেন এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে। এটা আমার বিশ্বাস। এই জন্য আমি মনে করি যে দল যে সিদ্ধান্ত দিয়েছেন এটা সঠিক এবং একটা ভালো সিদ্ধান্ত দিয়েছেন। আর তার মধ্যে আমরা বেশি আনন্দ, বেশি গৌরব আমাদের যে আমাদের বগুড়া থেকে আমরা বিএনপি চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া থেকে ইলেকশন করছেন। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে যিনি সংসদে যাবেন, তিনি আমাদের বগুড়া 6 সদর আসন থেকে নির্বাচন করছেন। এবং আমরা বগুড়াবাসী যারা আছি তারা সর্বোচ্চ ভোটে বাংলাদেশের মধ্যে 300 আসনের মধ্যে বিশেষ করে এই বগুড়া আর গাবতলী সর্বোচ্চ ভোটে আমরা তাদেরকে বিজয়ী করব। আমি একজন বিএনপি কর্মী হিসেবে এবং বগুড়াবাসী হিসেবে আমরা চাই সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ তাদেরকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়া এবার প্রচারে অংশগ্রহণ করবেন, এটি হচ্ছে গণমাধ্যমে এসছে যে আপনি কি মনে করছেন যে আসলে কি সে প্রচারণায় এবার অংশগ্রহণ করতে পারবে এবং হচ্ছে সুন্দরভাবে হয়তো বা সে বিভিন্ন জায়গায় যেতে পারবে, এটিকে আপনি আশাবাদ ব্যক্ত করছেন কিনা? তার শারীরিক অবস্থা যদি ভালো থাকে, তার যদি শরীর ফিট থাকে, অবশ্যই তিনি প্রচারণা নামবে, অবশ্যই যাবে। এটা নির্ভর করতেছে পুরোপুরি তার শরীরের উপরে। আর আপনারা জানেন একমাত্র বিএনপি বাংলাদেশে সুষ্ঠু ধারাবাহিকতার রাজনীতি করে, প্রতিহিংসা রাজনীতি করে না। এবং বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সাধারণ জনগণ মনে প্রাণে ভালোবাসে, মনে প্রাণে চায়। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, তারপর আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা যাবো সুপারসেন কেবল সুজন ছোট্ট বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। সবাইকে স্বাগত জানাচ্ছি সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যেটি হচ্ছে 2026 সালে বিএনপি যারা মনোনয়ন পেয়েছে তাদের অবস্থা কতটুকু এলাকায় রয়েছে এবং হচ্ছে নির্বাচন কেমন হবে সে বিষয়ে। আরাফাতুর রহমান আছেন বিএনপি রাজনীতি দীর্ঘদিন ধরে জড়িত এবং বগুড়া জেলার বিএনপির সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন। আরাফাতুর রহমান, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হচ্ছে দীর্ঘদিন ধরে দেশে, প্রায় 17 বছর দেশের বাহিরে রয়েছেন তিনি আর কি। অনেকবারই কথা হয়েছিল যে তিনি আসবেন করে, এরকম হচ্ছে অনেকগুলো ডেটও অলরেডি হচ্ছে পেছানো হয়েছে। শুনেছি আমরা নভেম্বর বা ডিসেম্বরের দিকে তিনি আবার দেশে ফিরবেন আর কি। এই সময় তো তাকে আপনাদের দলের জন্য খুব দরকার। কি মনে করছেন, সে কি আসলে ইমিডিয়েটলি দেশে ফিরবে কিনা? আপনি জানেন জনাব তারেক রহমান তিনি তো বাংলাদেশের সন্তান, এই দেশের সন্তান, তিনি তো অবশ্যই আসবেন। ইতিমধ্যে তিনি আমাদের বগুড়া 9 নম্বর ওয়ার্ডের তিনি ওই আপনার হয়েছেন, আপনার ভোটার হয়েছেন, রাইট। এবং তিনি বগুড়া থেকে নির্বাচন করবেন তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। তো এখানে না আসার কোনো কারণই নাই। আমার মনে হয় নির্বাচন ইশতেহার দেওয়ার আগে অথবা নির্বাচন ইশতেহার দেওয়ার পরে সে আসবে। সে নিজে থেকে সমস্ত বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টে যে গণসংযোগ করবে এবং সে রীতিমতো ইলেকশনের জন্য যা যা করার, বিএনপির পক্ষ থেকে যা যা করার উনি করবে। এটা নিয়ে 1% আমাদের সন্দেহ নেই যে উনি আসবে না। উনি সঠিক সময়ে বাংলাদেশে আসবে, এটা আমার বিশ্বাস এবং এটা বাংলাদেশের জনগণও বিশ্বাস করে। এটা অন্য দল হয়তো প্রোপাগান্ডা করতে পারে, আসলে এই মিথ্যে প্রোপাগান্ডা দিয়ে তারেক রহমানকে দেশে আসা বন্ধ করা যাবে না। তারেক রহমান দেশে আসবে, নির্বাচন করবে ইনশাল্লাহ এবং সর্বোচ্চ ভোটে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবে, এটা আমাদের মনের বিশ্বাস। নির্বাচন নিয়ে হচ্ছে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন আদৌ হবে কিনা সেটি নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছে এবং নির্বাচন সরকারের থেকে বারবার ইন্টেরিয়ম সরকার থেকে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর কি। আপনি কি মনে করছেন, নির্বাচন কি ধোঁয়াশার মধ্যে আছে নাকি আসলে সঠিক সময় নির্বাচন হওয়ার একেবারেই আমরা মোটামুটি আশা করতে পারি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ দিকে আমরা নির্বাচন পাবো? কি মনে করছেন, আপনার অ্যানালাইসিস কি বলে? আগামী বছরে ফেব্রুয়ারি মাসে
নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন এবং সেই লক্ষ্যে নির্বাচন কমিশনার কাজ করে যাচ্ছেন। এবং নির্বাচন কমিশনার ইতিমধ্যে তারা বলেছেন তাদের প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ। ইচ্ছে করলে যদি ফেব্রুয়ারি মাসে আগেও ভোট দিতে চায়, সেই ভোটও আপনি সঠিকভাবে করতে পারবেন নির্বাচন কমিশন থেকে, এটা বলা আছে। আর নির্বাচন বাধাগ্রস্ত কথা যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, এটা তো আপনি জানেন যে পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের এই তাদের কিছু অসৎ মানে নেতাকর্মীদের দিয়ে এই দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আপনি জানেন, হঠাৎ করে দেখবেন যে এখানে 1 মিনিট একটা মিছিল তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, ওখানে 1 মিনিটে একটা মিছিল তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। তারা কোনোভাবে এই ভোট বানচাল করতে পারবে না এবং এই ভোটকে বাধাগ্রস্ত করতে পারবে না। সুন্দরভাবে সঠিকভাবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে ভোট হবে এবং একটা ভালো নির্বাচন, জাতীয় নির্বাচন। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব উনি বলেছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ জাতীয় নির্বাচন এই বাংলাদেশের জনগণকে 2026 সালে ফেব্রুয়ারি মাসে উপহার দিবে। এটাই কোনো ব্যত্যয় আমি দেখছি না। আমি মনে করছি সঠিক সময় সঠিকভাবেই এই নির্বাচনটা হবে ইনশাল্লাহ। জনগণ হচ্ছে 17 বছর আপনারা বলছেন যে ভোট দিতে পারেন এবং তারা ভোটের জন্য আগ্রহ প্রকাশ করছে এবং ভোট দিতে চাচ্ছে আর কি। শেষ পর্যন্ত কেন্দ্রগুলো আমরা দেখছি নির্বাচন আসলে কেন্দ্রের অবস্থা খুব হচ্ছে, সেখানে বিশৃঙ্খল হয় এবং বিভিন্ন ধরনের প্রশাসনেরও আমরা দেখেছি যে তখন দলীয়করণ করা হয়েছে, বিভিন্নভাবে করা হয়েছে। এবারও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়, কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যে প্রশাসনকে ডিসিএসপিকে বিভিন্ন জায়গায় বদলি করানো হচ্ছে আর কি। কি মনে করছেন যে শেষ দিন পর্যন্ত বা শেষ সময় পর্যন্ত মানুষ তাদের ভোট প্রয়োগের যে স্বাধীনতা বা ভোটে যে যাওয়ার, কেন্দ্রে যাওয়ার যে হচ্ছে তাদের নিজস্ব যে সুরক্ষা, সেটি শেষ পর্যন্ত অব্যাহত থাকবে কিনা, কি মনে করছেন? আপনি জানেন যে প্রশাসনিক যে রদবদল চলছে এটা চলমান। কারণ আপনি জানেন 15টা বছর টানা 15টা বছর একটা দলের মানে নেতাকর্মী যে ভূমিকা পালন করে, প্রশাসনের যারা ডিসি ছিলেন, এসপি ছিলেন, ওসি ছিলেন, একজন রাজনীতির ভিতরে যে বক্তব্য, ঠিক তারা ওই বক্তব্য দিয়েই 15 বছর টিকে আছে। ওসবকে যদি ওইসব চেয়ার থেকে না সরানো হয় তাহলে ভোট তো সুন্দর ভোট হবে না। আচ্ছা, এই লক্ষ্যে ভোট যেন সুন্দরভাবে হয় এবং নিরপেক্ষ ভোট হয়, এই লক্ষ্যে সরকার চেষ্টা করে যাচ্ছেন। যেখানে রদবদল করার প্রয়োজন বোধ মনে করছেন সেখানে করছেন। আর বিশেষ করে আপনি জানেন বাংলাদেশের যে 3 বাহিনীর প্রধান আছেন এবং পুলিশ, আনসার, বিডিএ যারা আছেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তারা বারবার বলছেন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে সুন্দর এবং নিরপেক্ষ ভোট যেটা বাংলাদেশে হয়। বিধায় এখানে মানে বাধাগ্রস্ত বা অন্যদিকে যাওয়ার কোনো প্রশ্নই আমি দেখছি না। এটা আপনারা যাদেরকে এবার প্রতীকে, প্রত্যেকটা দলের হচ্ছে তাদের প্রতীক আছে, সেইভাবে তারা নির্বাচন করবে আর কি। এর আগে যখন যারা যে জোট বেঁধেছে তখন হচ্ছে জোটের অধীনে বা তাদের মার্কা নিয়ে নির্বাচন করা হতো। এতে হচ্ছে যারা ছোট দল তাদের যে প্রতীক রয়েছে সেই প্রতীকই তারা নির্বাচন করবে। এক্ষেত্রে কি ভোটের রাজনীতিতে হচ্ছে যে এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি, যে আসলে ধানের শীষ ছাড়া অন্য কোনো মানে প্রতীকে কি মানুষ ভোট দিতে কতটা অভ্যস্ত, বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হবে আপনি মনে করছেন? আসলে নির্বাচন কেমনে, কি মার্কা কিভাবে হবে, এটা পুরোপুরি নির্ভর করে নির্বাচন কমিশনের উপরে। আচ্ছা, নির্বাচন কমিশনার যে তফসিল দিবে, যে নিয়ম কানুন দিবে, ওই নিয়ম কানুন মেনেই তো চলতে হবে সব দলকে। আচ্ছা। আর ধানের শীষ বাংলাদেশের একটা সবচেয়ে বড় রাজনৈতিক দলের মার্কা ধানের শীষ। ধানের শীষে যারা দাঁড়াবেন বাংলাদেশের জনগণ অতি আনন্দে উৎসাহে চোখ বন্ধ করে ধানের শীষে ভোট দিবেন, এটা আমরা মনে করি, আমরা বিশ্বাস করি। আর অন্যান্য দল যারা আছেন তাদের যদি জনপ্রিয়তা থাকে, তাদের মার্কা যদি অন্য কিছু হয়, তারা যদি জনগণের দ্বারে পৌঁছতে পারে, জনগণ যদি মনে করে, এটা তো পুরোপুরি আপনার জনগণের বিষয় যে এই দেশের জন্য কারা নেতৃত্ব দিলে, কোন দল আসলে দেশ সুন্দরভাবে পরিচালনা করবে সাধারণ জনগণ জানে। আচ্ছা, এটা আমার বিশ্বাস যে ধানের শীষ সর্বোচ্চ ভোটে এককভাবে সরকার গঠন করবে, এটা আমাদের বিশ্বাস, মনে প্রাণে বিশ্বাস করি আমরা। এটা
একটি বিষয় হচ্ছে যে বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে বা যারা আওয়ামী লীগ করেছে তাদেরও কিন্তু কেন্দ্রে যাবে বা ভোট দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে আরকি। সেক্ষেত্রে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব বেড়েছে বা তারা জামাতকে দিতে পারে বা এরকম অনেক কথা হচ্ছে যে কে কোথায় ভোট দেবে, সেই ভোটগুলো কোথায় যাবে। এতে করে হচ্ছে জামাতেরও একটা ভোট ব্যাংক বেড়ে যেতে পারে। তারা আশা করছে তাদের ভোট আওয়ামী লীগের ভোটটা সেখানে যাবে আরকি। আপনি কি মনে করছেন সবকিছু মিলে কি হতে পারে, আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যেতে পারে আরকি? বিএনপি কোনো দলের ভোটের আশা করে রাজনীতি করে না, কারণ বিএনপি একটা বৃহৎ সংগঠন এবং বিএনপি জনগণের দল। বিএনপি কোনো দলের কাছে আশা করে না যে এই দলের ভোট আমরা নেব, কারণ বিএনপি, আমি মনে করি বাংলাদেশের 100 জন লোকের মধ্যে বিএনপির সাপোর্টার আছে 80 থেকে 85 জন। তাহলে বিএনপি অন্য দলের উপর বিগত দিনও আশা করেনি, আগামী দিনও আশা করে না। তারপর আপনি যেটা বললেন যে অন্যান্য দল যে তাদের যে এই ভোট ব্যাঙ্কগুলো আছে, আর যে বললেন যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে ভোট আছে, যে কথাটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি মনে করি আওয়ামী লীগের ভোট এই মুহূর্তে শুধু কিছু দলের মুখে শোনা যাচ্ছে, বাস্তবে আওয়ামী লীগের ভোট বাংলাদেশে আর নেই। বাংলাদেশে যে পরিমাণ তারা গণহত্যা চালিয়েছেন, যে পরিমাণ গুম খুন করেছেন, যদি সে সত্যিকারে বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, কখনো সে আওয়ামী লীগের মানে ভোটের কথা মুখে আনবে না। এদের কিছু নাম, কিছু ভোটের কথা অন্যান্য দল আসতেছে, এটা শুধু মুখে মুখে, বাস্তবে আওয়ামী লীগের কোনো ভোট আমি মনে করি বাংলাদেশে এখন নাই। জন্ম থেকেই বা হচ্ছে যে সেই সময় থেকে যারা রাজনীতি করছে বা আওয়ামী লীগের ছিল তাদের ভোটটা তো অন্তত রয়েছে আরকি। একেবারে যে নেই সেটা তো আমরা বলতে পারি না যে একেবারে যে নেই সেটা। আচ্ছা, এইটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে নির্বাচন আসলেই হচ্ছে যে আপনারা প্রত্যেকটা দল থেকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় যে দেশকে এই পর্যায়ে নিয়ে যাবে, ডিজিটাল করা হবে। এর আগে আওয়ামী লীগের একটি প্রতিশ্রুতি ছিল। আপনাদের হচ্ছে যে দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা এবং বেকার যুবকদেরকে আপনারা কর্মসংস্থান করবেন এবং হচ্ছে যাদের যেই ফ্যাক্টরিগুলো হচ্ছে গত এই ১৪ মাসে বন্ধ হয়ে গিয়েছে সেগুলোকে আপনারা হচ্ছে যে কিভাবে চালু করা যেতে পারে সেগুলো নিয়ে কাজ করবেন। কি মনে করছেন যে আসলে দেশের যে আপনি তলাবিহীন ঝুড়ির কথা বলছেন সেখান থেকে দেশকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব কিনা? বিএনপি বিগত দিনে তিনবারের সফলভাবে দেশ পরিচালনা করেছেন। এতে অভিজ্ঞতা রয়েছে আপনি মনে এতে করছেন? বিএনপি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি যেহেতু সঠিক এবং সুন্দরভাবে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ পাকের রহমতে, জনগণের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে, জনগণের ভালোবাসায় বিএনপি যে সরকার গঠন করে, আপনি জানেন 1 কোটি যুবককে কর্মসংস্থান দিবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটা কার্ড দিবে, আপনি জানেন যে দরিদ্র কার্ড দিবে, এবং যে কার্ড দিয়ে তারা তাদের সুবিধা, কি কি সুবিধা তারা পাবে সেটাও আপনি জানেন যে বলা আছে। এই ধরনের তলাবিহীন ঝুড়ি থেকে বিএনপি যতবার এসেছেন, ওই তলাবিহীন ঝুড়ি থেকেই কিন্তু বিএনপি রাষ্ট্র সরকার গঠন করে দেশ সুন্দরভাবে পরিচালনা করেছেন বিগত দিনও। এবারও আমরা আশা করি, বিশ্বাস করি, আল্লাহ পাকের রহমতে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কোন কোন সেক্টরে, কোন কোন জায়গায় কীভাবে ডেভেলপ করলে খুব তাড়াতাড়ি বাংলাদেশকে উন্নতশালী দেশ হিসেবে গড়ে তুলবে, বিশ্বের দরবারে দাঁড় করবে, এটা বিএনপি যারা নেতৃত্বে আছেন, বিএনপি যারা নীতি নির্ধারক আছেন, বিশেষ করে জনাব তারেক রহমান আছেন, ওনারা জানে যে অল্প সময়ে বাংলাদেশকে কিভাবে ডেভেলপ করা যায়। আর যেগুলো বললেন, যখনই দেশে যখন কোনো স্বৈর শাসক সরকার থাকে, তখন অন্যান্য দেশ এসে এই দেশে আপনি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে চায় না। তারা চায় একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার আসবে। তখন তারা বিশ্বাস করে যে এই সরকারের সময় বাংলাদেশে যদি আমি একটা ইন্ডাস্ট্রিজ করি, কলকারখানা করি, ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমাদের ক্ষতি হবে না। আমার মনে হয় যে একটা ভালো ভোট, সুন্দর ভোট, নিরপেক্ষ ভোট হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন যে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে এসে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন কারখানা করবে। কারণ পৃথিবী অন্যান্য দেশের চাইতে সবচেয়ে কম মজুরি বাংলাদেশের শ্রমিকদের। এই কারণে দেখবেন বাংলাদেশে অনেক অনেক কলকারখানা হবে, অনেক ইন্ডাস্ট্রিজ হবে, অনেক কর্মসংস্থান হবে। খুব তাড়াতাড়ি বাংলাদেশকে ইনশাআল্লাহ ডেভেলপ হবে ইনশাআল্লাহ।
এরা আমি যেটি বিশ্বাস হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা রয়েছে তারা হচ্ছে আমরা দেখেছি বিগত দিনে তাদের বারবার বলছে তাদের হচ্ছে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং সেখানে তাদের সেরকম তারা চালু করতে পারছে না। অনেকে বেকারত্ব আমাদের সবচেয়ে বেশি যত 14 মাসে আমরা দেখি বেকার হয়েছে আর কি। সেক্ষেত্রে এদের কর্মসংস্থান আপনাদের সরকার কাজ করবে বলছেন। কিন্তু হচ্ছে যে বেকারদেরকে হচ্ছে যে বিভিন্নভাবে কিভাবে হচ্ছে উদ্যোক্তা করা যায় সেই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আপনি জানেন বাংলাদেশে সরকারি ব্যাংক এবং এই প্রাইভেট ব্যাংকগুলির একদম দেউলিয়া করে চলে গেছে। মানে ব্যাংকগুলো যে অনেকগুলো আপনাকে ব্যাংক এখন একীভূত করা হয়েছে। হ্যাঁ, ব্যাংকগুলো যে আপনাকে ইনভেস্ট করবে, আপনি একটা প্রজেক্ট নিয়ে গেলেন, আপনি একটা কিছু ফ্যাক্টরি বা কারখানা করার জন্য কোনো প্রজেক্ট নিয়ে গেলেন, এখন তো ব্যাংকের সব অবস্থা নাই। এ কারণে আপনি দেখছেন যেগুলো দুর্বল ব্যাংক, এই ধরুন 4-5টা ব্যাংক মিলে একটা করে ব্যাংক মানে দাঁড় করে দিচ্ছেন। এবং এই ব্যাংকগুলো যখন দেখবেন খুব শর্ট টাইমে ব্যাংকগুলো যখন আস্তে আস্তে তাদের আর্থিক অবস্থা মানে একটা ব্যাংকের যে থাকার প্রয়োজন ওইরকম অবস্থা দাঁড় হবে, আমার মনে হয় তখন দেখবে বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে, যারা কিছু করতে চায়, যারা কলকারখানা করতে চায়, ইন্ডাস্ট্রি করতে চায়, তাদেরকে সহজ শর্তে ঋণ দিবে এবং বাংলাদেশে যখন অনেক কলকারখানা হবে, অনেক ইন্ডাস্ট্রিজ হবে, তখন কর্মসংস্থান আস্তে আস্তে দেখবেন যে আস্তে আস্তে এই বেকারত্ব হারটা দিন দিন কমে যাবে, এটা আপনি বিশ্বাস। আর এই যে এই স্বৈর শাসকের কারণে বাংলাদেশ থেকে যে হতো রপ্তানি হতো, বিশেষ করে গার্মেন্টস সেক্টরটা, রাইট। এই গার্মেন্টস সেক্টরটা তো আপনি নষ্ট করে দিয়েছে। এই গার্মেন্টস সেক্টরে যদি ঠিক মতো ব্যাকআপ দেওয়া যায়, মানে অর্থনীতির দিক দিয়ে, সব দিক আইন শৃঙ্খলার দিক দিয়ে, এই পোশাক শিল্প যদি ঠিক মতো বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে পারে, আপনি দেখবেন অতি অল্প সময়ে বিদেশি যারা আছেন বাংলাদেশের, যারা কিছুদিন আগেও আপনি দেখেছেন অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, অনেক অর্ডার পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে, এই অর্ডারগুলো আবার চলে আসবে এবং অতি অল্প সময়ে বেকারত্ব হারটা কমে যাবে এবং অতি অল্প সময়ে অর্থনৈতিক অবস্থা দিন 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 চাঙ্গা হবে, এটা আমার বিশ্বাস। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে হচ্ছে যে বিএনপির আওয়ামী লীগের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে যেরকম একটা সুসম্পর্ক রয়েছে, বিএনপির সাথে অনেকে বলছে যে সেই রকম নেই। এতে করে হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা মোড় ঘুরে দাঁড়াবে কিনা অনেকের শঙ্কা রয়েছে। আপনি কি মনে করছেন? পার্শ্ববর্তী দেশের উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে, দেবে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমরা তো অনেক কিছুই তো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার উপরে আমরা নির্ভর করছি। না, আপনি নির্ভর করেছিলেন বিগত সরকারে যারা ছিলেন, তারা নির্ভর করেছে দেখে ওরা সুযোগটা পেয়েছে। কিন্তু আমি মনে করি একটা পার্শ্ববর্তী দেশের উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি বাংলাদেশের যারা যারা ভালো ভালো ব্যবসায়ী আছেন, তারা, আপনি জানেন না বাংলাদেশে এমন এমন ইন্ডাস্ট্রি আছে, বিশেষ করে ধরেন যে গার্মেন্টস সেক্টরে, তারপরে বিশেষ করে মেশিনারিজ ক্ষেত্রে, এরা যদি সাপোর্ট পায় ঠিক মতো অর্থনৈতিক অবস্থা দিয়ে, তারপরে এই যে আইন সংস্থা বাহিনীর যদি সাপোর্ট পায়, সুন্দর একটা নির্বাচন হয়, দেখবে অতি অল্প সময় বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, পার্শ্ববর্তী দেশের উপর তাদের নির্ভর করা লাগবে না, বাংলাদেশের নিজের পায়ে দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। এটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হওয়ার পরে বাংলাদেশ ধীরে ধীরে নিজ পায়ে দাঁড়াবে, মানুষের উপরে, পার্শ্ববর্তী দেশের উপরে আমার মনে হয় না ভরসা করা লাগবে। আমরা দেখেছি বিগত দিনে বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগের সময় তারা 15 বছর বা 17 বছর ক্ষমতায় ছিল। তাদের নেতাকর্মী থেকে শুরু করে সবাই দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে তাদের সবাই সবার জায়গা থেকে হচ্ছে দুর্নাম করেছে এবং হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে রাজনৈতিক বিভিন্ন ধরনের চক্রান্ত, তারপর হচ্ছে দুর্নীতি, তারপর স্বজনপ্রীতি এবং হচ্ছে প্রত্যেকটি সেক্টরই এইরকম আশঙ্কা জনগণের মধ্যে এখনো অনেকে ফিল করছে যে বিএনপি আসলে কি এরকম কিছু হবে কিনা বা হচ্ছে এরকম আশঙ্কা করছে। আমরা আশাবাদ কতটুকু বিএনপির উপরে যে সরকার গঠন করলে একটি সুষ্ঠু এবং সুন্দর দেশ এবং হচ্ছে আগামীর বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশকে আমরা দেখতে পারবো, কি মনে করছেন? আপনি জানেন দেশটা কি পরিচালনা হবে? 2024 সালে 5ই আগস্টেরও এক বছর আগে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা, আমরা শঙ্কামুক্ত থাকতে পারি কিনা? দফা একটা লিফলেট তৈরি করে বাংলাদেশের জনগণের ধারে ধারে বিএনপির নেতাকর্মীরা প্রতিদিন কোনো না কোনো জেলায়, কোনো না কোনো গ্রামে, কোনো না কোনো ইউনিয়নে পৌঁছে দিচ্ছেন। ওটা ঠিকভাবে যদি বাস্তবায়ন হয়, তাহলে যে কথাগুলো বলছেন এ ধরনের মানে ভবিষ্যতে মানে করার মতো সুযোগ থাকবে না। ওইটা ঠিক মতো মেনে চললেই এই দেশও ডেভেলপ হবে, আর এই স্বজনপ্রীতি ভাবও থাকবে না এবং আমাদের
আপনি জানেন যে আমাদের ওখানে ওই 31 দফার মধ্যে লেখা আছে যে টানা 2 বারের উপরে কেউ মানে প্রধানমন্ত্রী হতে পারবে না। থাকবে না। এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন। আপনি জানেন আরো অনেক কিছু আছে এই 31 দফার মধ্যে। এইগুলো দফাগুলো সুন্দর করে যদি আমরা মেনে চলি, আমরা এই দেশ পরিচালনার ক্ষেত্রে সুন্দরভাবে দেশে এগিয়ে যাবে। এই দেশে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সেটি হচ্ছে নির্বাচন সামনে 26-এ নির্বাচনে, সেই নির্বাচনকে আমরা নতুন সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি যে অগ্রিম যে তারা আসবে, দেশকে পরিচালনা করবে এবং একটি যে একটা ক্লান্তিকাল সরকার পার করছে ইন্টেরিয়ম সরকার, সেখান থেকে মুক্তি পাবে আর কি। সেজন্য আমাদের জনগণের জন্য বিশেষ করে হচ্ছে বিএনপি এবং জনগণ সব মিলে একভূতভাবে কাজ করতে হবে। আমরা কতটুকু আশাবাদী যে জনগণ একটি শান্তির বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ দেখতে পারবে? আপনি অবশ্যই মূল্যবান কথা বলেছেন যে জনগণকে সাথে নিয়ে আল্লাহ পাকের রহমতে বিএনপি সরকার গঠন করলে জনগণকে সাথে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, এখানে কোনো ব্যত্যয় নেই। এবং এই দেশকে আপনি যে কথা বারবার প্রশ্ন করতেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে দেশকে উন্নয়ন করবে, এটা আমি মনে করি যে আল্লাহ পাকের রহমতে বিএনপি ক্ষমতায় যদি আসে তাহলে দেশের জনগণকে সাথে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এবং অতি অল্প সময়ে দেশকে উন্নত বিশ্বের দরবারে দাঁড় করাবে, এটা আমার বিশ্বাস। আর বিশেষ করে আপনি দেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের অক্লান্ত পরিশ্রমের 17 বছরের ফসল আজকে আপনি দেখছেন যে সমগ্র বাংলাদেশের বিএনপি নেতাকর্মী উজ্জীবিত, সাধারণ জনগণ উজ্জীবিত, একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ভোট বর্তমান যে যিনি সরকার আছেন, সরকারের প্রধান আছেন, উনি ঘোষণা দিয়েছেন। আমি বিশ্বাস করি ওনাদের কথা মতো আগামী ফেব্রুয়ারি মাসে 2026 ইংরেজি সালে সুন্দরভাবে ভোটে নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের কাছে তারা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে এই সরকারের সময় তারা একটা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিয়েছে, এই প্রত্যাশা আমি রাখি। আপনাদের সরকার যদি কখনো সরকার গঠন করে আপনাদের দল, তখন হয়তো আমরা এই বিষয়গুলো আরো আলোচনা করব। তখন আপনার এই কথাগুলো আমরা আশা করি বাস্তবে পরিণত, আজকে আমরা স্বপ্ন দেখছি, স্বপ্ন সেই সময় হয়তো বা বাস্তবায়ন হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন আপনি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ চ্যানেল এসের কর্তৃপক্ষকে, ধন্যবাদ চ্যানেল এসের দর্শকবৃন্দদেরকে আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। তবে কথা হচ্ছে যে আমরা যে আগামীর বাংলাদেশ দেখছি যে বিএনপি নির্বাচনে 26 সালে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা স্বপ্ন দেখাচ্ছে এদেশের মানুষকে যে তারা একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশের মানুষকে উপহার দেবে এবং আমরা আশা করছি যে যেই সরকারি আসুক না কেন তারা একটি সুন্দর বাংলাদেশ দেবে এবং জনগণ সেই বাংলাদেশের যে সুযোগ সেগুলো ভোগ করবে। অসংখ্য ধন্যবাদ জানিয়েছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।